আচ্ছা আসি শুরু করি আমরা। প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে আজকে আমরা যে টপিকটা পড়বো, এর আগে আমরা টোটাল 5টা টাইপ পড়ছি মনে হয়, 5টা টাইপ। আজকে হচ্ছে আমরা 6 নাম্বার টাইপটা পড়বো। এই 6 নাম্বার টাইপ থেকে শুধু আমরা একটাই ম্যাথ করব। এই টাইপটা অতটা বেশি জরুরি না, তবুও যেহেতু বইয়ে আছে সেজন্য আমি করাই দিচ্ছি আর কি। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি একটা ম্যাথ করাই দিব, এর পরবর্তী ম্যাথটা আমি জাস্ট কোয়েশ্চেন বলে দিব, তোমরা এটা বাসায় করে নিবা, ঠিক আছে? দেখো টাইপটা হচ্ছে দুইটি ভেক্টরের সমতলে অপর আর একটা ভেক্টর। এখন এই বিষয়টা কীরকম, মনে করো আমি এই খাতাটা নিলাম, ঠিক আছে? এই খাতাটার এই হলো তল। সবাই একটু প্লিজ এদিক দিয়ে তাকাও, বেসিকটা একটু করে বুঝে নাও। এই যে খাতাটা আছে, এই খাতাটার এটা হলো কি তলটা। এই তলের উপর ধরে নেওয়া হচ্ছে দুইটা ভেক্টর আছে। কয়টা ভেক্টর আছে? দুইটা ভেক্টর। এখন একটা ভেক্টর ধরে নেওয়া হচ্ছে এই লাল কলমটা, এবং আরেকটা ভেক্টর ধরে নেওয়া হচ্ছে এই কালো কলমটা। তাহলে এই তলের উপর বর্তমানে কয়টা ভেক্টর আছে? দুইটা ভেক্টর আছে। কথা বুঝতে পারছি? কয়টা ভেক্টর? দুইটা ভেক্টর। তোমাকে বলছে এই তলের উপর এই যে দুইটা ভেক্টর আছে, এর পাশাপাশি অন্য আরেকটা যদি ভেক্টর থাকে সেই ভেক্টরটা নির্ণয় করতে। তার মানে এখন যদি আমি এখানে যদি তৃতীয় আরেকটা ভেক্টর নিয়ে আসি, সেইটাও কি এই একই তলের উপর হবে। আমাকে এই তলটার উপর এই ভেক্টরটা কি করতে হবে, যে নির্ণয় করতে হবে। কথা বুঝতে পারছি? তার মানে এখানে যে তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টরই কিন্তু একই তলে হবে। এটা কেন আমি বারবার এভাবে বলতেছি, কারণ হচ্ছে আমরা যখন লম্ব একক ভেক্টর পড়ব তখন সেটা ডিফারেন্ট কনসেপ্ট, তখন আমি এই জিনিসটা আবার একটু করে আনবো বোঝানোর জন্য। তো আপাতত জাস্ট এতটুকু জেনে রাখো যে থিওরি অনুসারে সেটা হলো, ধরে নাও এইটা কোনো একটা তল, এবং এই তলের মধ্যে হচ্ছে দুইটা ভেক্টর আগে থেকে আছে। একটা ভেক্টর ধরে নিলাম হচ্ছে এই বরাবর আছে, যেটা হচ্ছে আমার এ ভেক্টর, এবং আরেকটা ভেক্টর ধরে নিলাম হচ্ছে এই বরাবর আছে, যেটা হচ্ছে আমার কি ভেক্টর? বি ভেক্টর। আমাকে বলা হয়েছে এই দুইটা এ এবং বি ভেক্টর যেই তলে আছে সেখানে তৃতীয় আরেকটা ভেক্টর অঙ্কন করো বা আমাকে প্রকাশ করে দেখাও। ধরে নিলাম হচ্ছে তৃতীয় যে ভেক্টরটা সেটা হচ্ছে এটা। তাহলে আমাকে মূলত হচ্ছে এই সি ভেক্টরটাই হচ্ছে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি সি ভেক্টরটা কীভাবে নির্ণয় করবা? সোজা সাপটা একটা কনসেপ্ট, সেটা হলো কি, সি ভেক্টর সমান হবে ল্যামডা। কি বললাম? ল্যামডা যে কোনো একটা ভেক্টর। তাহলে এখানে ভেক্টর কয়টা ছিল শুরুতে? দুইটা ছিল না? তাহলে আমি ল্যামডার সাথে যে কোনো একটা ভেক্টর গুণ করলাম। এরপর হচ্ছে কি প্লাস, এরপর আসবে হচ্ছে মিউ। এটা কি মিউ, মিউ এর সাথে হবে অন্য ভেক্টরটা, যেটা মূলত এখানে কি বি ভেক্টর। এখন কারো যদি কোয়েশ্চন থাকে যে ভাইয়া এখানে এই যে ল্যামডা এবং মিউ এগুলা কি, মাথায় রাখবা ল্যামডা এবং মিউ এগুলো হচ্ছে স্কেলার রাশি। এগুলো কি স্কেলার রাশি। তার মানে এটা নির্দিষ্ট শুধুমাত্র মান থাকবে, যে এগুলোর কোনো কি থাকবে না, দিক থাকবে না। এবার কারো যদি এটা কোয়েশ্চন থাকে যে ভাই আমার তো ল্যামডা মিউ এগুলো লিখতে লিখতে হচ্ছে কি একটু বোরিং লাগতেছে, আমি কোনো কিছু ব্যবহার করতে পারবো এই জায়গায়? পারবা। তুমি যদি দেখো যে তোমার ভেক্টরগুলো এ এবং বি আকার দেওয়া আছে, তাহলে তুমি দরকার হইলে ল্যামডার জায়গায় এক্স ব্যবহার করো, মিউর জায়গায় হচ্ছে ওয়াই ব্যবহার করো, মানে ভিন্ন কিছু ডিফারেন্ট কিছু ব্যবহার করো, তুমি চাইলে ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই। বইয়ে যেহেতু ল্যামডা এবং মিউ দেওয়া আছে সেজন্য হচ্ছে আবার বইয়ে দেখে হচ্ছে আবার আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ এটা তো পড়ে নাই, সেজন্য হচ্ছে একটা এইভাবে লিখে দিলাম। তাহলে মাথায় ঢুকছে যে কোনো একটা তলে দুইটা ভেক্টর আগে থেকে আছে, আমাকে বলছে ওই একই তলে অন্য আরেকটা ভেক্টর নির্ণয় করতে। তাহলে সে অন্য ভেক্টরটা কি হবে? ল্যামডা যে কোনো একটা ভেক্টর প্লাস মিউ অন্য আরেকটা ভেক্টর, এটাই হবে মূলত কি আমার সেই তৃতীয় ভেক্টরটা। কথা ক্লিয়ার? এবার এখানে একটা কোয়েশ্চন দেওয়া আছে, আমাদেরকে বলছে যে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো। এবার ভালো করে বুঝো, তোমাকে বলছে যে একটা কি নির্ণয় করতে? একক ভেক্টর নির্ণয় করতে। তোমার ফাইনাল আনসার হবে একটা একক ভেক্টর। এখন আমরা তো অলরেডি একক ভেক্টর পড়ছি, কোনো একটা ভেক্টরের একক ভেক্টর কীভাবে নির্ণয় করা হয়? সেই ভেক্টরটা ডিভাইড বাই তার মান না, কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা হয় তখনই কি পাওয়া যায়? একক ভেক্টর। তো আমাকে যে বলছে এখানে একক ভেক্টর নির্ণয় করতে, আমি কোন ভেক্টরকে নির্ণয় করতে হবে সেটা কি আদৌ জানি? সেটা কি আদৌ দেয়া আছে? দেয়া নাই। তাহলে কোয়েশ্চেনের বাকি অংশ পড়ো। বলছে হচ্ছে যা, যা মানে হচ্ছে সেই ভেক্টরের কথা বলতেছে, যা এই দুইটা ভেক্টর দ্বয়ের, এই দুইটা ভেক্টর দ্বয়ের সাথে কি হবে? সমতলীয়। তার মানে যেইটার একক ভেক্টর নির্ণয় করবা সেই ভেক্টরটা এই দুইটা ভেক্টরের সাথে কিভাবে আছে? যে সমতলীয়। তাহলে বিষয়টা অনেকটা এরকম না, যে দুইটা ভেক্টর একটা তলে আছে, এই যে দুইটা ভেক্টর একটা তলে আছে, আমাকে অপর ভেক্টরটা নির্ণয় করতে বলতেছে না, এবং আমাকে আরেকটা মানে এখানে অ্যাটাচ করছে ইনফরমেশন, সেটা হলো কি প্রথমোক্ত ভেক্টরের সাথে আবার কি হবে? লম্ব। তার মানে আমি সমতলীয় যে ভেক্টরটা নির্ণয় করব, মানে সি ভেক্টরটা, সেইটা আবার প্রথম ভেক্টরের সাথে কি হবে? লম্ব হবে। এখানে প্রথম ভেক্টর কোনটা? এটা। কথা বুঝতে পারছেন? কথা মাথায় ঢুকছে? তাহলে পুরোপুরি আগে বুঝে নাও, এরপর হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। তুমি যদি আগে পুরো কনসেপ্টটা বুঝে নাও, ক্যালকুলেশন করতে তোমার কোনো বাধা লাগবে না। তাহলে প্রথম বিষয় হলো আমাকে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে।
একক ভেক্টর আমরা জানি কি কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তাইলে আমরা কি পাই একক ভেক্টর পাই, তাহলে আমার সেই ভেক্টরটা লাগবে। ওরা বলছে যা যা মানে হচ্ছে সেই ভেক্টরটা এই দুইটা ভেক্টরের সাথে সমতলীয় হবে। তাহলে প্রথমে আস্তে আস্তে হচ্ছে সমতলীয়র কনসেপ্ট। সমতলীয়র কনসেপ্ট মানে হচ্ছে এটা, আমরা প্রথমে সমতলীয়ের ক্যালকুলেশনটা করব। সমতলীয়ের ক্যালকুলেশন করলে একটা সি ভেক্টর পাবো না, পাবো। বলছে আবার সেই সি ভেক্টরটা প্রথম ভেক্টরের সাথে আবার কি হবে, লম্ব হবে। এখন লম্ব হবে সেটা বলে দিছে, লম্ব হবে সেটা প্রমাণ করতে হবে না। এখন দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি সরাসরি জিরো লিখবো নাকি জিরো প্রমাণ করতে হবে? যে সরাসরি জিরো লিখবো, যে কথা বুঝতে পারছি। যখন আমি সরাসরি জিরো লিখবো ওইখান থেকে একটা সম্পর্ক বের করব, মিউ আর ল্যামডার সম্পর্ক বের করব, বুঝতে পারছি। এরপর হচ্ছে আমরা বাকি ক্যালকুলেশনটা করবো। তার মানে এখানে প্রথম মানে ইন টোটাল হচ্ছে স্টেপ 3টা। প্রথমে তুমি সমতলীয়ের কাজ করবা, এরপর তুমি লম্বের কাজ করবা, এরপর হচ্ছে ফাইনাল সেই কি একক ভেক্টর তো তুমি নির্ণয় করবা। ঠিক আছে, তো তোমাদের একটা ছোট্ট একটা অংশ খালি রাখতে বলছিলাম না, সেই ছোট্ট খালি অংশে শুধু এই জিনিসটাই লিখলে হবে। আমি আগে ম্যাথটা করাই দিই, এর পরবর্তীতে তোমরা এটা লিখে রাখিও, ঠিক আছে। এবার আসি, আমরা ক্যালকুলেশন শুরু করি। প্রথমে লিখবো এই যে ভেক্টরটা আছে না, ধরে নাও সেটাকে এ ভেক্টর। এ ভেক্টর সমান মনে করো হচ্ছে আছে i প্লাস 2j প্লাস 3k। দেখি বলুন তো এরপর কি বি ভেক্টর, ওইটাকে বি ভেক্টর ধরে নাও। তাহলে 4i মাইনাস 3j মাইনাস কত 3k, দুইটা ভেক্টর। এবার যেহেতু বলছে সমতলীয়, তাহলে আমি কি বলবো যে সি ভেক্টর তাহলে কি হবে দেখি বলুন তো। সি ভেক্টর হবে ল্যামডা এর সাথে কত গুণ করব, এ ভেক্টর, আর মিউ এর সাথে কত গুণ করব, বি ভেক্টরটা গুণ করব। তাহলে এবার গুণ করি, ল্যামডা এ ভেক্টর না, তো এ ভেক্টর সমান তো এটা বসাই দিই। তাহলে i প্লাস 2j প্লাস হচ্ছে 3k প্লাস মিউ, এবার বি ভেক্টর বসবে। তাহলে বি ভেক্টর সমান কত 4i মাইনাস 3j মাইনাস কত 3k। এবার যেহেতু গুণাকার আছে গুণ করে দাও। তাহলে ল্যামডা এর সাথে i গুণ করলে হয়ে যাবে কত ল্যামডা i, ল্যামডার সাথে এটা গুণ করেন তাহলে 2 ল্যামডা কত j, এরপর কত 3 ল্যামডা k, এরপর কত এখানে 4 মিউ i, এরপর হচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস 3 মিউ কত j প্লাস এ মাইনাস 3 মিউ কত k। তুমি চিন্তা করো, তুমি এখান থেকে কি বের করতেছো, যে একটা সি ভেক্টর বের করতেছো না। এখন কোন একটা ভেক্টরে আই জাতীয় পদ কি দুইটা থাকতে পারে? পারে না। কিন্তু আমার এখানে দেখো তো আই জাতীয় পদ এখানে একটা এখানে একটা, ঠিক কিভাবে জে জাতীয় পদও দুইটা, কে জাতীয় পদও দুইটা, আমাকে দুইটা থেকে একটা করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, কমন নিব। তাহলে আমি যদি আই জাতীয় পদগুলো থেকে কমন নিই, মানে এই দুইটা থেকে যদি কমন নেওয়া শুরু করি, তাহলে বলেন তো কি কমন নিবা, আই কমন নিবা। তাহলে মূলত এখানে থাকবে কত ল্যামডা প্লাস কত 4 মিউ, বাইরে কত আই। ক্লিয়ার এতটুকু? একইভাবে আমরা যদি কি কমন নিই, এবার জে জাতীয় পদগুলো থেকে যদি কমন নেওয়া শুরু করি, কি কমন নিব জে জাতীয় পদ, তাহলে কত থাকবে দেখি বলেন তো 2 ল্যামডা মাইনাস কত 3 মিউ, বাইরে কত থাকবে জে। তাহলে এই দুইটাও শেষ। এবার বাকি আছে শুধুমাত্র হচ্ছে কি কে জাতীয় পদ। তাহলে এটা এবং এটা, তাহলে কে যদি কমন নিয়ে ফেলি তাহলে কত হবে 3 ল্যামডা মাইনাস কত 3 মিউ, তাহলে বাইরে থাকলো কত কে। তাহলে মূলত আমি কি পাই গেছি, জি সিটা পাই গেছি। কথা বুঝতে পারছি? এটাই হচ্ছে সমতলীয়, এই ভেক্টরটাই হচ্ছে মূলত কি সমতলীয়। তাহলে এটাকে আমি সুন্দর করে বক্স করে রেখে দিই। এবার দেখি বলো, যেটা আমি সমতলীয় পাইছি সেই জিনিসটা আবার প্রথম ভেক্টরের সাথে লম্ব বলতেছে না। তাহলে কে লম্ব, যে সমতলীয় হিসেবে আছে হচ্ছে কে সি, আর প্রথম উক্ত ভেক্টর হচ্ছে কি এটা, তার মানে এটা কে এ, তার মানে আসলে সি এবং এ হচ্ছে কি পরস্পর লম্ব। তাহলে পরস্পর লম্ব যেহেতু বলেই দিছে, তাহলে আমি এখানে লিখবো কি পরস্পর লম্ব হলে, পরস্পর লম্ব হলে সি ভেক্টর ডট গুণন এ ভেক্টর সমান কত 0। তাহলে এবার সি ভেক্টর কোনটা, এই পুরাটা। তাহলে এই পুরাটা লিখবো সি ভেক্টরের জায়গায়। তাহলে লিখেন ল্যামডা প্লাস 4 কত মিউ আই, এরপর হচ্ছে আপনার কত প্লাস 2 ল্যামডা মাইনাস 3 মিউ, এখানে হচ্ছে জে প্লাস 3 ল্যামডা মাইনাস 3 মিউ, এখানে হচ্ছে কত কে। এই পুরোটা যে লিখছি এই পুরোটাই হচ্ছে আসলে কে শুধু সি। এবার সেটার সাথে আবার কি গুণ হবে, এটা গুণ হবে। তাহলে এ কে আছে কেন, ডট গুণন দিলাম, এটা লিখি। এবার এ হলো আপনার আই প্লাস 2j প্লাস 3k সমান কত 0। এবার ডট গুণন তো আমরা করতে জানি, এক ছকের সাথে এক ছকটার গুণ। তাহলে আই এর সাথে আই গুণ হলে 1, এখানে আই এর সাথে ও আছে 1 এর সাথে হচ্ছে বাকিটা গুণ হবে। তাহলে গুণ হলে এখানে থাকবে কত ল্যামডা প্লাস 4 মিউ, তাহলে বাকিগুলো বলতে হচ্ছে না, যে এর সাথে যে 1, তাহলে এখানে থাকলো কত এটার সাথে কত গুণ হচ্ছে, যে 2 গুণ হচ্ছে। তাহলে একবার গুণ করে বসাই দেন, 2 দিয়ে যদি 2 ল্যামডাকে গুণ করেন তাহলে কত হবে 4 ল্যামডা। এরপর আবার দেখেন তো প্লাস মাইনাসে
মাইনাস, তাহলে কত হবে 6 কত মিউ গেল। এরপরে কে এর সাথে কে গুণ হইলে 1, এখানে 3, এখানে এই পুরাটা, তাহলে কত হয় 9 কত ল্যামডা। এরপর কত আবার কত 9 কত মিউ সমান কত 0। এবার একটু করে দেখো, ল্যামডা এখানে একটা, এখানে 4টা, তাহলে টোটাল কয়টা হয়েছে 5টা, 5 আবার এখানে 9টা, তাহলে টোটাল কয়টা 14টা, তাহলে 14 ল্যামডা। এবার দেখো 4 মিউ মাইনাস 6 মিউ, তার মানে মাইনাস 2 মিউ। এবার মাইনাস 2 মিউ মাইনাস 9 মিউ মানে কত মাইনাস 11 মিউ, তাহলে মাইনাস 11 মিউকে ডান পাশে নিলে প্লাস 11 মিউ। এখান থেকে আমি যদি শুধু মিউকে আলাদা করতে চাই, দেখি এটা কি এরকম হবে কিনা দেখো তো, মিউ এর মানটা কি এটা হবে কিনা দেখো তো, যে 14 ল্যামডা ডিভাইড বাই 11 হবে কিনা। এখন এটা এভাবে আলাদা করে নেওয়ার পিছনে কারণ কি, আমরা এইখান থেকে হয় মিউকে আলাদা করব, না হয় ল্যামডাকে আলাদা করব, যে কোনো একজনকে আলাদা করে সেই মানটা গিয়ে এই ভেক্টরটা বসাই দিতে হবে। কারণ এখানে যে মিক্স আছে, কারণ তুমি ল্যামডা এবং মিউগুলো নিজে থেকে ধরে নিচ্ছ না, তো তোমাকে যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে। তো তুমি এখান থেকে যাকে ইচ্ছা তাকে আলাদা করতে পারবা, হয় ল্যামডাকে করবা না হয় মিউকে করবা, কারণ তুমি দিন শেষে দেখবে যেটা কাটাকাটি যাবে, এখানে ক্যালকুলেশন যখন দেখবা তখন বুঝতে পারবা। তাহলে এই মানটা এখন কোথায় বসাবো, সি ভেক্টরটা বসা দিব, কারণ দেখো আমাদের সমতলীয় কনসেপ্টটাও শেষ, লম্বের কনসেপ্টটাও শেষ, আমরা এখন একক ভেক্টরের দিকে যাচ্ছি। তো একক ভেক্টরটা কার বের করবো, যে সি এর একক ভেক্টর বের করবো না, তো এটা এখনো পরিপূর্ণ হয় নাই, এটাকে পরিপূর্ণ করতে হবে, কারণ এখানে মিউ ল্যামডা মিক্স করা আছে, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আগে একটাতে কনভার্ট করি, এরপর হচ্ছে আমাদের বাকি কথাবার্তা। তাহলে আমরা এটা একটু এবার ডস দিয়ে দিই। হ্যাঁ দেখি বলো, মিউ এর মানটা এখানে বসবে, তাহলে সি ভেক্টর সমান, তাহলে প্রথমে হচ্ছে ল্যামডা না, ল্যামডা প্লাস কত 4 এর সাথে মিউ গুণ, তাহলে 4 এর সাথে 14টা গুণ করতে হবে না, তাহলে কত হয় 56 মনে হয়, সবাই একটু ক্যালকুলেটরটা হাতে রাখো, 56 ল্যামডা ডিভাইড বাই 11, আর এখানে হচ্ছে কত আই, এরপর হচ্ছে প্লাস 2 ল্যামডা, তাহলে 2 ল্যামডা মাইনাস 3 মিউ, তাহলে 3 14 কত হয় 42, তাহলে 42 ল্যামডা ডিভাইড বাই কত 11, বাইরে কত হবে জে, এরপর হচ্ছে কত প্লাস এখানে কত 3 ল্যামডা মাইনাস 3 দিয়ে গুণ হবে কার সাথে 14 এর সাথে, 3 14 কত 42, তারপর এখানে কত হচ্ছে ল্যামডা ডিভাইড বাই কত 11, বাইরে কত একটা কে, ক্লিয়ার, শুধু মান বসাইছে। এবার দেখো তো এখানে ল্যামডা এখানেও ল্যামডা, তার মানে এখানে লসাগু যায় না, লসাগু যায়, তাহলে আমি যদি লসাগু করি তাহলে দেখি বলুন তো নিচে কত হয় 11, তাহলে 11 ল্যামডা প্লাস 56 না, কত হয় 11 ল্যামডা প্লাস 56 67 ল্যামডা মনে হয়, একটু তবুও চেক করে দেখিও তোমরা, 67 হয়, ওকে। এরপর নিচে কত 11, তাহলে 11 দুগুণে কত 22, তাহলে 22 আর 42 64, সরি বিয়োগ, তাহলে কত আসে দেখো তো একটু করে, মাইনাস, তাহলে মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত 20, কত এখানে ল্যামডা, বাইরে কত একটা জে, এরপর হচ্ছে আপনার এখানে প্লাস, এরপরে লসাগু নিলে এখানে কত হয় 11, তাহলে 3 11 33, তাহলে 33 মাইনাস 42, তাহলে 7 2 কত 9, তাই এখানে কি মাইনাস হবে না, তাহলে এই প্লাস মাইনাসে কত মাইনাস, এখানে কত 9, সাথে ল্যামডা বাইরে কত কে, তাহলে এটাই হলো মূলত আমার কিসের আনসার সি ভেক্টরের। তবে আমরা যদি চাই এবং তোমরা যদি একটু খেয়াল করো দেখবে যে এখানে আমরা পুরো এই জিনিসটা থেকে কিছু একটা জিনিস কমন নিতে পারি, সেটা হলো ল্যামডা ডিভাইড বাই 11, তাই না, ল্যামডা ডিভাইড বাই 11 কমন নিয়ে নিলে এখানে থাকবে কত 67 আই, তারপর মাইনাস কত থাকে 20 কত জে, এরপর মাইনাস কত থাকে 9 কত থাকে কে, তো এটাই হচ্ছে আমার কি সেই সি ভেক্টরটা। তাহলে আমরা এটা পাইছি, দেখো এখন এখানে শুধু ল্যামডা আছে, ল্যামডা মিও কিন্তু আর মিক্স করা নাই, তাহলে সেই ভেক্টরটা পাইছি। এখন সেই ভেক্টরটার কি নির্ণয় করবো, যে একক ভেক্টর। এখন একক ভেক্টর মানে কি, যে ভেক্টরটা আছে তাকে তার মান দ্বারা কি করা ভাগ করা, তাহলে এটার মান লাগবে না। এখন দেখি বলো তো কোন একটা ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করি, এই সি ভেক্টরটার মান কিভাবে হবে রুট ওভার এই যে আই এর সাথে যেটা থাকে সেটাকে স্কোয়ার করতে হয় না। এখন দেখো যেহেতু আমরা অলরেডি এটাকে সুন্দর করে সাজায় নিয়েছি, তুমি জাস্ট এখানেই দেখো, এখানে তুমি স্কোয়ার করবা সবগুলোকে, তার মানে ল্যামডাকে স্কোয়ার করবা 11কে স্কোয়ার করবা, কিন্তু সেই জিনিসটাকে তুমি তো আবার রুট করতেছো, তো স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে না, তার মানে এই রুটের বাইরে গিয়ে একটা জিনিস আগে থেকেই চলে আসবে, সেটা হচ্ছে কি ল্যামডা ডিভাইড বাই 11টা চলে আসবে, শুধুমাত্র রুটটা খাটবে যে এইগুলোর জন্য। বিষয়টা না এরকম না। এবার তোমরা ক্যালকুলেটারে ডাইরেক্ট মারো 67 স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাস 20 স্কোয়ার প্লাস কত 9 স্কোয়ার, টোটালটা কত আসে, রুটের ভিতরের মানটা শুধু কত আসে স্কোয়ার করে দেখো,
রুট করার দরকার নাই, রুট করার দরকার নাই, শুধু বর্গের কাজটা করবা। যে কত 4008 আসছে বলতেছো, সবার কি 4008? 4970, 4970। ওকে 4970-ই বেশি, তার মানে তোমাদের কোথাও ক্যালকুলেশন বলেছে 4900 কত 70 আসছে না, মান চলে আসছে না। এবার তুমি একক ভেক্টর বের করবা, তাহলে আসো লিখো একক ভেক্টর। কার একক ভেক্টর? সি এর একক ভেক্টর। তাহলে প্রথমে হবে এখানে কি সি ভেক্টর, নিচে কি হবে সেই ভেক্টরের মান। তাহলে এবার আমরা লিখি সি ভেক্টরটা লিখি। তাহলে সি ভেক্টরটাকে তো সুন্দর করে সাজায় রাখছিলাম, ল্যামডা ডিভাইড বাই কত 11, তারপর সাথে থাকবে 67i মাইনাস 20j মাইনাস কত 9k। এবার হচ্ছে তার মানটা কত, ল্যামডা ডিভাইড বাই 11 রুট ওভার কত 4970। তাহলে দেখো এখন কি কি কাটাকাটি যায়, ল্যামডা বাই 11 কাটাকাটি যায়, বুঝতে পারছি। তার মানে আমার একক ভেক্টরটা হচ্ছে শুধুমাত্র কত 67i মাইনাস 20j মাইনাস 9k ডিভাইড বাই রুট ওভার 4970। ঠিক আছে, এটাই আনসার। কথা বুঝতে পারছেন, কথা মাথায় ঢুকছে? তাহলে লাস্ট টাইম আমি আবার একটু করে বলে দিই, এরপর তোমরা উঠাই নিও। আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো, তোমাকে দিন শেষে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। একক ভেক্টর সম্পর্কে জানি যে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি তখনই একক ভেক্টর পাওয়া যায়। বলছে সেই একক ভেক্টরটা আবার কীরকম হবে, এই দুইটা ভেক্টরের সাথে সমতুল্য হবে। তাহলে আমাদেরকে যার একক ভেক্টর বের করব আগে সে যে সমতুল্য হবে সেটা আগে সমাধান করতে হবে। তাহলে আমরা আগে সমতুল্য সমাধান করছি, আবার কোয়েশ্চেন আবার লেজ একটা লাগাই দিছে যে না শুধু সমতুল্য হবে না, সমতুল্য যেটা হবে সেটা আবার প্রথম ভেক্টরের সাথে কি হবে লম্ব হবে। তাহলে সেখান থেকে হচ্ছে আমরা লম্বের কনসেপ্টের ক্লাস মানে এটাও প্রবলেমটাও সলভ করলাম। এরপর গিয়ে হচ্ছে আমি আসল সি ভেক্টরটা পাইছি। এবার সি ভেক্টরটা যদি পাই তাহলে তার মানটাও বের করতে পারবো। এবার সেই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিলে মূলত আমরা একক ভেক্টরটা পাই যাবো। কথা বুঝতে পারছি? আমি আবার বলতেছি এটা একটা অতটুকু ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষাতে আসবে না, বুঝতে পারছি। তবুও হচ্ছে জাস্ট করে রাখবা, কারণ কোয়েশ্চানের মানে টপিকটা হয়তো অতটা ইম্পর্টেন্ট না, বাট ক্যালকুলেশন দেখছো, ক্যালকুলেশন কিন্তু মোটামুটি অনেকগুলা, তো সেজন্য হয়তো বা দিয়েও দিতে পারে। ঠিক আছে, তবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে লম্ব একক ভেক্টরটা, লম্ব একক ভেক্টর সবচেয়ে বেশি পরিমাণ আসে, তারপর হচ্ছে ক্রস ভেক্টর সবচেয়ে বেশি পরিমাণ আসে। ওটাই নেন সবাই। আসি আমরা আমাদের পরবর্তী টাইপটাতে আসি। পরবর্তী টাইপটা হলো ভেক্টরের লম্ব অভিক্ষেপ ও উপাংশ অথবা অংশক। আমরা একই সাথে হচ্ছে দুইটা জিনিস পড়ে ফেলবো, একটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, আরটা হচ্ছে উপাংশ। এখান থেকে সিকিউতে ক নাম্বারে কোয়েশ্চেন আসে, মানে 2 নাম্বারের জন্য কোয়েশ্চেন আসে। আরেকটা কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে এমসিকিউতে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিবা, ইজি বিষয়। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে পড়ালেখা করব সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। তাইলে আমরা লিখি যে অভিক্ষেপ। ঠিক আছে, অভিক্ষেপ। এখন অভিক্ষেপ আমরা কিভাবে বের করব সেটা দেখি। ধরে নাও তোমার কাছে হচ্ছে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে তোমার বি ভেক্টর, আরেকটা হচ্ছে তোমার বি ভেক্টর। তোমাকে বলা হয়েছে যে এ ভেক্টর বরাবর, কোন ভেক্টর বরাবর? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। অভিক্ষেপ, তাহলে এ ভেক্টর বরাবর কার অভিক্ষেপটা নির্ণয় করব? বি ভেক্টরের অভিক্ষেপটা নির্ণয় করব। প্রথমে হচ্ছে একটু থিওরিতে বিষয়টা দেখে নিই। অভিক্ষেপ মানে বোঝায় হচ্ছে সহজ ভাষায় ছায়া। যেমন আমাকে বলছে হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের কি নির্ণয় করতে? অভিক্ষেপ। তার মানে দেখো এই যে বি ভেক্টরটা এভাবে বাঁকা করে আসে না, এটার একটা ছায়া কি এই এ ভেক্টরের উপর পড়বে না? ওই ছায়াটাই হচ্ছে অভিক্ষেপ। কথা বুঝতে পারছি? যদি চিত্র আকারে যদি বুঝতে চাও আর কি। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হয় যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের কি অভিক্ষেপ নির্ণয় করতে, তার মানে বি ভেক্টরের উপর এ ভেক্টরের যে ছায়াটা পড়বে সেই ছায়াটাই তোমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে কোয়েশ্চন দুইভাবেই থাকতে পারে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ হইতে পারে, আবার কি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ কি করতে পারে? নির্ণয় করতে বলতে পারে। এখন সূত্রটা কি সেটা দেখে নাও, সূত্র খুবই সহজ। বি ভেক্টরের অভিক্ষেপ যদি বলে তাহলে বি ভেক্টরের মান ইনটু হচ্ছে cos থিটা। বি ভেক্টরের মান ইনটু কি? cos থিটা। থিটা মানে কি? ওই যে এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। একইভাবে এ ভেক্টরের অভিক্ষেপটা কি হবে? এ ভেক্টরের মান ইনটু কত হবে? cos থিটা। তবে এই যে অংশটা, এই অংশটা তেমনটা আমাদের কাজে লাগে না।
কারণ আমাদের বইয়ে স্বাভাবিকভাবে হচ্ছে যে ম্যাথগুলো আছে সেখানে কোন রিলেটেড হচ্ছে ম্যাথ তেমন একটা নাই, ঠিক আছে। আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে ডট গুণন থেকে যেটা আসে সেটা। এখন ডট গুণন থেকে কি আসে, এখানে কয়টা ভেক্টর ব্যবহৃত হচ্ছে, দুইটা, এ ভেক্টর এবং বি ভেক্টর। দেখি বলো তো, আমরা ডট গুণন শিখছিলাম না, কি শিখছিলাম, যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যদি ডট গুণন হয় সেটা সূত্র ছিল কি, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু কত, cos θ। এবার এটার দিকে তাকাও, বি ভেক্টরের মান আর cos θ, তাহলে বি ভেক্টরের মান আর কি cos θ, এটা রেখে দিলাম। রেখে দিলে আমরা বাকি অংশটাকে এভাবে লিখতে পারবো না, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই কত, এ ভেক্টরের মান। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এই অংশটাই হচ্ছে এখানে লিখবো, যে কি লিখবো, এ ভেক্টর বি ভেক্টর ডিভাইড বাই কত হবে, এ ভেক্টরের কত মান। সবার মাথায় ঢুকছে? এই অংশটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে দিবে। তাহলে একইভাবে আমাকে বলো তো এখানে কি হবে, এ ভেক্টর বি ভেক্টর তাদের ডট গুণন, নিচে কি হবে, কার মান, বি ভেক্টরের মান। তো এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। আমরা যদি আসলে কোণেরটা চিন্তা করি তখন হচ্ছে যার অভিক্ষেপ বলা হয় তার মান ইন্টু cos θ। কিন্তু আমরা যখন হচ্ছে ডট গুণনের কনসেপ্টটা বা সূত্রটা যখন চিন্তা করি তখন কিভাবে মাথায় রাখবা, কার বরাবর বলছে বা কার উপরে বলছে। যেমন এখানে বলছে এ ভেক্টর বরাবর, সেজন্য দেখো নিচে এ ভেক্টরের মান। যদি বলা হয় যে বি ভেক্টর বরাবর, তাহলে নিচে কি হবে, বি ভেক্টরের মান। কথা মাথায় ঢুকছে এতটুকু? এবং সবসময় এটা মাথায় রাখবা যে এই যে অভিক্ষেপ জিনিসটা সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। এটা কি একটা স্কেলার রাশি। কথা মাথায় ঢুকছে এতটুকু? ক্লিয়ার? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উপাংশ। অনেক জায়গায় এটাকে আমরা অংশকও পড়ি। উপাংশ বিষয়টা কি, সহজ ভাষায় তুমি প্রথমে অভিক্ষেপ বের করে ফেলবা। কি বের করে ফেলবা, অভিক্ষেপ বের করে ফেলবা। অভিক্ষেপের সাথে যে দিক বরাবর বলবে, যে দিক বরাবর বলে তার একক ভেক্টর গুণ করে দিবা। তার একক ভেক্টরটা কি করে দিবা, গুণ করে দিবা। তাহলে আসি আমি দেখাই। এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ কি হবে বের করব। 2 নাম্বার উল্টাভাবে বলতে পারে, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। তাহলে কিভাবে লিখতে বলছি, প্রথমে কি লিখবো, অভিক্ষেপ। তাহলে দেখি বলো তো, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ কি হয়, কি হবে, এটা দিয়ে লিখি, এটা দিয়ে না, এটা দিয়ে লিখি, যেহেতু এটা সবচেয়ে বেশি কাজে দিবে। তাহলে বলেন তো কি হবে, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইড বাই কি, এ ভেক্টরের মান ইন্টু কি হবে, একক ভেক্টর। কোনটা বরাবর, যে দিক বরাবর তার একক ভেক্টর। কোন দিক বরাবর, এ ভেক্টর বরাবর। তাহলে এ এর একক ভেক্টর, তাহলে এ এর একক ভেক্টর মানে কি, উপরে হবে এ ভেক্টরটা, নিচে হবে কি সেই এ ভেক্টরের মান। কথা বুঝতে পারছি? এবার নিচেরটা আসি, বি ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। তাহলে প্রথমে বি ভেক্টর বরাবর অভিক্ষেপ কি হবে দেখি বলো, অভিক্ষেপ কি, বি ভেক্টরের মান নিচে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইন্টু কি হবে, যে দিক বরাবর, কোন দিক বরাবর, বি ভেক্টর বরাবর। তাহলে বি ভেক্টরের কি একক ভেক্টর, তাহলে এখানে কি হবে বি ভেক্টর, নিচে কি হবে বি ভেক্টরের মান। শেষ। তাহলে এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে উপাংশ বা অংশকটা আছে না, এই যে উপাংশ বা কি অংশক, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা কি রাশি, একটা ভেক্টর রাশি। কথা বুঝতে পারছি? সেগুলো দিয়ে এমসিকিউ হয় এবং সিকিউ এর কত কোয়েশ্চেন আসে, সব একটু করে এতটুকু পর্যন্ত অংশ হচ্ছে তুলে নাও। একটু করে বোর্ডের দিকে তাকাও, আমি 2টা ম্যাথ একসাথে সলভ করে দিব। আমরা এই মাত্র যে টপিকটা পড়ছি, দেখো প্রথম কোয়েশ্চেনটা বলছে হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক নির্ণয় করতে। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক, অংশক বা উপাংশ কিভাবে নির্ণয় করা হয়, অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর, অভিক্ষেপ ইন্টু কি একক ভেক্টর। তাহলে আমরা আসে হচ্ছে কার, কার বের করবো, যে বি এর অভিক্ষেপটা নির্ণয় করবো, যে তাহলে সরি বি এর অংশকটা। তাহলে আসি বি এর বি ভেক্টরে কি হবে অংশকটা নির্ণয় করব। তাহলে প্রথমে কি হবে দেখি বলুন তো, অভিক্ষেপ দেখি বলো তো, কোন বরাবর, এ ভেক্টর বরাবর। তাহলে নিচে কি হবে, এ ভেক্টরের মান, উপরে হবে এ ভেক্টর ইন্টু কি বি ভেক্টর ইন্টু যে দিক বরাবর তার একক ভেক্টর, লিখে দিলাম। এবার হচ্ছে শুধু ক্যালকুলেশন করা। তাহলে আসি সরাসরি ক্যালকুলেশন করি। প্রথমে আমাদেরকে বলছে এ ভেক্টরের সাথে বি ভেক্টরটা গুণ করতে। এই যে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, গুণ করব। এখানে আয়ের সহগ, এখানে আয়ের সহগ, তার মানে কত, 5 গুণে কত হয় এখানে 10। এরপর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস কত হয় 3, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপর কত 2 গুণে কত 4।
এবার এ ভেক্টরের শুধু কি লাগবে মান, তাহলে দেখবেন তো শুধু এ ভেক্টরের মানটা কত হবে 2k স্কয়ার করেন 4, 2k স্কয়ার করেন তাহলে টোটাল কত 8, 1k স্কয়ার করলে 1, তার মানে টোটাল 9, √9 মানে অ্যাকচুয়ালি কত এখানে 3 ইনটু এ ভেক্টরটা বসে যাবে, তাহলে এ ভেক্টরটা বসায় দেন, তাহলে কত 2y প্লাস j মাইনাস 2k, নিচে কি তার মান, মান তো সেম, এই যে মান সেম বসে গেল। তাহলে এবার উপরে ক্যালকুলেশন দেখেন তো 10 থেকে 3 চলে গেলে 7, 7 থেকে 4 চলে গেলে 3, তার মানে এই পুরোটা আর এই পুরোটা কাটা, তাহলে আমাদের বাকি থাকে শুধুমাত্র এই অংশটা। তাহলে আমাদের থাকে কত 2/3i প্লাস আপনার j ডিভাইড বাই কত 3 হচ্ছে মাইনাস 2/3 কত k। এটাই হচ্ছে কি আমার অংশ। সেকেন্ড কোয়েশ্চেনটা একটু করে দেখে নাও একসাথে, সবাই এদিকে তাকাও, পরে লিখিও। এখানে বলছে হচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি আর একটা ভেক্টর। বলছে হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সি ভেক্টরের সাথে লম্ব হলে এম এর মান কত। তাহলে প্রথমে কি বলছে, কার সাথে কে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। তাহলে এতটুকুতে আমাকে আগে উপাংশটা বের করে ফেলতে হবে, যে উপাংশটা আমি পাবো সেই উপাংশটা আবার কার সাথে লম্ব, সি ভেক্টরের সাথে লম্ব। তাহলে লম্ব হলে হলে বলে দিছে, তার মানে কি আমি দুইটা ডট গুণফল কত লিখে দিব 0 লিখে দিব। 0 লেখার পর ক্যালকুলেশন করলে সেখান থেকে কি চলে আসবে, এম এর মানটা চলে আসবে। তাহলে ক্যালকুলেশন দেখি, প্রথমে দেখি বলুন তো বি ভেক্টরের উপাংশ বের করব। তাহলে বি ভেক্টরের উপাংশ কোন দিক বরাবর, এর বরাবর। তাহলে এ ভেক্টরের মান এ ভেক্টর ইনটু বি ভেক্টর ইনটু এ ভেক্টরের মান উপরে কি হবে এ ভেক্টর। ক্লিয়ার এতটুকু? এবার বাকিটা ক্যালকুলেশন করি আমরা। তাহলে দেখি আসি, প্রথমে কত গুণ করেন, এখানে 2 এখানে 1, তার মানে কত 2, এখানে হচ্ছে +3 এখানে +2, তার মানে কত +6, এখানে -1 এখানে -1, তার মানে কত +1। নিচে হচ্ছে এ ভেক্টরের মান, তাহলে 2k স্কয়ার করলে 4, 3k স্কয়ার করলে 9, 9 4 কত 13, 13 একে কত 14, তার মানে √ কত 14 ইনটু নিচে আবার কত √14 হবে। এবার আসি এ ভেক্টরটা বসে যাবে, তাহলে কত 2i + 3j, 2i + 3j মাইনাস কত k। আমরা কি জানি, কখনো যদি আমাদের এরকম থাকে √a ইনটু √a, সেটাকে কি লেখা যায় শুধু a। তাহলে √14 ইনটু √14 মানে আসলে কত যাবে শুধু কত 14, তাহলে নিচে থাকলো 14, উপরে এটা ক্যালকুলেশন করতে 4 2 কত 8, 8 একে কত 9, তাহলে আমরা জাস্ট এটা বসাই দিব আর কি। তাহলে 9 ডিভাইড বাই কত হয় 9 ডিভাইড বাই 14, সেটার সাথে এটা গুণ করে দিব, তাহলে 9 দ্বিগুণে কত হয়ে যাবে 18, 18, তাহলে 18 কত হবে i, এরপর হচ্ছে প্লাস 3 নং কত 27, 27 ডিভাইড বাই কত 14 j, এরপর আবার কত মাইনাস দিয়ে হচ্ছে আপনার 9k ডিভাইড বাই কত 14। ঠিক আছে, আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি, কাটাকাটি করে। কাটাকাটি করলে এখানে নিচে কত থাকে 7, আর এখানে কত থাকে ভাইয়া 9, হয়ে গেল। এটা কি পাইছি বি ভেক্টরের উপাংশ। এই বি ভেক্টরের উপাংশটাই কার সাথে লম্ব, সি ভেক্টরের সাথে লম্ব। তাহলে আমরা এভাবে লিখি যে বি ভেক্টরের উপাংশটা ডট গুণন করব কার সাথে, সি ভেক্টরের সাথে, এবং গুণফলটা কত হবে 0। তাহলে এই ভেক্টরটা লিখি 9/7i প্লাস 27/14j 9k বাই কত 14, এটা তার সাথে গুণ হবে হচ্ছে সি ভেক্টর। সি ভেক্টর কত i প্লাস এম জে প্লাস কত 3k সমান কত 0। তাহলে এবার গুণ করেন, তাহলে প্রথমেই কত থাকবে 9/7, এরপরে কত থাকবে কত 27m ডিভাইড বাই 14, এরপর হচ্ছে মাইনাস কত থাকবে এখানে 3 নং কত 27 ডিভাইড বাই 14 সমান কত 0। তাহলে 7 আর 14 এর লসাগু কত 14, তাহলে সেই 14টা 0 এর সাথে গুণ হয়ে গেলে 0 হবে। তো এখানে তো 7 2 হবে না, তাহলে 9 দুগুণে কত 18 প্লাস কত 27m মাইনাস কত 27 সমান কত 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখেন তো 27m তো থাকবে, এটা কত থাকে 18 থেকে 27 চলে গেলে 7 2 9, তাহলে 9টা দিক দিয়ে চলে যাক, তাহলে m এর মান কত হয় 3। তাহলে আমাদের আনসার হচ্ছে কত m এর মান কত 3। কথা বুঝতে পারছি? এই ধরনের ম্যাথগুলো আমাদের ক নাম্বারে থাকবে 1/3 1/3 1/3, ও হ্যাঁ 1/3।
এই ধরনের ম্যাথগুলো আমাদের কতে থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে এমসিকিউতে থাকবে। আচ্ছা আসি আমরা ভেক্টরের শেষ ক্লাসে আজকে, এবং ভেক্টরের শেষ ক্লাসে হচ্ছে আমাদের শুধু 3টা টপিকই বাকি আছে। এদিকে তাকা, 3টা টপিকই বাকি আছে। প্রথম যে টপিকটা আজকে ক্লাস আমরা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন ও সমান্তরাল ভেক্টর। এটা অলরেডি তোমরা ভেক্টর ক্লাসে পড়ে আসছো ফিজিক্সে, তবু আমি হালকা পাতলা করে হচ্ছে বলে দিব। তো সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণনে বেসিক্যালি হয় কি, তোমাদেরকে একটা বিষয় বলি। মনে করো হচ্ছে এই যে খাতাটা আছে, এই খাতাটার জায়গায় তুমি তোমার হচ্ছে এই হাই বেঞ্চটা কল্পনা করতে পারো। ধরে নাও হচ্ছে যে এই যে তলটা আছে, এই তলের উপর 2টা ভেক্টর আছে। এই তলের উপর কি আছে? 2টা ভেক্টর আছে। তোমাকে যদি বলা হয় যে এই 2টা ভেক্টরের ক্রস গুণন করতে, এই 2টা ভেক্টরের কি করতে? ক্রস গুণন করতে। তুমি যখন এই 2টা ভেক্টরের ক্রস গুণন করবা তখন আরেকটা ভেক্টর পাবা না? এখন সেই ভেক্টরটা হবে এই তলে লম্ব বরাবর। আমি আবার বলতেছি, যদি তোমাকে বলা হয় কখনো যে তোমার কাছে হচ্ছে 2টা ভেক্টর আছে, এই 2টা ভেক্টর একটা তলের উপর অবস্থান করতেছে, তাহলে এই তলের উপর আমি 2টা ভেক্টর রাখলাম, ধরে নিলাম যে 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এটা আমি আপাতত ধরে নিলাম। এবং এই অবস্থায় যদি বলা হয় যে তাদের মধ্যে কি করো? ক্রস গুণন করো। ক্রস গুণন করে আমি যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হবে এই 2টা ভেক্টরের সাথে এবং এই তল বরাবর লম্ব। লম্ব মানে কি? এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। কথা বুঝতে পারছি? এতটুকু মাথায় ঢুকছে? তার মানে কখনও যদি আজকে থেকে কখনও যে কোনো জায়গায় যদি কখনও জিজ্ঞেস করে যে ক্রস ভেক্টরের ফলাফলটা কি, ক্রস ভেক্টরের ফলাফল বা ক্রস গুণনের ফলাফল হচ্ছে একটা ভেক্টর, এবং সেই ভেক্টরটা এই তল বরাবর লম্ব বরাবর থাকে। এই তলে কি বরাবর থাকে? লম্ব বরাবর থাকে। কথা মাথায় ঢুকছে এতটুকু? তাহলে এখান থেকে আমরা যেটা সর্বপ্রথম জানবো সেটা হচ্ছে ক্রস গুণনের সূত্রটা কি। তাহলে ধরে নাও 2টা ভেক্টর, এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যে যদি ক্রস গুণন হয় তখন সেই মানটা কী হবে? মূলত এখান থেকে হবে তাদের মান, এরপর আবার কি? তাদের মান, এরপর হচ্ছে সাইন তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ। এখন সেই মধ্যবর্তী কোণটাকে আমি থিটা ধরে নিলাম। যদি আমি চিত্র আকারে যদি বিষয়টা দেখতে চাই তাহলে বিষয়টা হবে অনেকটা এরকম। ধরে নাও হচ্ছে এ বরাবর আছে হচ্ছে আমার এ ভেক্টরটা, এই বরাবর আছে হচ্ছে আমার বি ভেক্টরটা, এবং তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে এখানে কত? থিটা। তাহলে আমি যখন তাদের ক্রস গুণন করব তখন যেই ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হচ্ছে আসলে লম্ব বরাবর। সেই ভেক্টরটা কি হবে? লম্ব বরাবর। এই লাল ভেক্টরটাই হচ্ছে আমি মূলত কী করবো? যে নির্ণয় করবো। যে কথা বুঝতে পারছি? এখন এই সূত্রে এখানে একটা একক ভেক্টর ব্যবহার করা হয়। তাহলে এ ক্রস বি ভেক্টর, তাদের সূত্রটা কী হবে? এখানে একটা একক ভেক্টর থাকবে যেটাকে আমরা ইটা বলি। সেই একক ভেক্টরটা ইন্টু কী হবে? সেই 2টা ভেক্টরের মান ইন্টু কত? সাইন থিটা। কথা মাথায় এতটুকু ঢুকছে? এখন আসি হচ্ছে এই যে ক্রস ভেক্টরটা, সেইটা অনেক সময় আমরা নির্ণায়কের মাধ্যমে সমাধান করি। তো যদি নির্ণায়কের মাধ্যমে সমাধান করি তখন আমরা কিভাবে লিখি বিষয়টা? ধরে নাও হচ্ছে তোমার কাছে 2টা ভেক্টর আছে। একটা হচ্ছে এ ভেক্টর যেটা হচ্ছে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কত কে, আর একটা হলো বি ভেক্টর যেটা হলো বি এক্স আই বি ওয়াই জে আর বি জেড কত কে। এইবার যদি তোমাকে বলা হয় যে এই 2টা ভেক্টরের ক্রস গুণন করো নির্ণায়কের সাহায্যে, তখন সেটাকে আমরা কীভাবে লিখি? প্রথমে হচ্ছে কি আই জে কে লিখে দিবা। তাহলে আই জে এরপর কি কে। সেকেন্ডটা হলো কি, এই যে এ ভেক্টরটা আছে না, সেই 3 অক্ষ বরাবর মানগুলা, যেমন এখানে কি হবে? এ এক্স, এরপর এখানে কত? এ ওয়াই, এখানে কত? এ জেড, এরপর হচ্ছে বি ভেক্টরের মানগুলা। তাহলে এখানে কত? বি এক্স, এখানে কত? বি ওয়াই, এখানে কত? বি জেড। কথা মাথায় ঢুকছে এতটুকু? তাহলে কখনো যদি বলা হয় যে ক্রস ভেক্টরের মানে সূত্রটা কত, আসল সূত্রটা কি? আসল সূত্রটা হচ্ছে ক্রস ভেক্টর সমান কি হবে? একটা একক ভেক্টর ইন্টু কি সেই 2টা ভেক্টরের মান ইন্টু কত? সাইন থিটা। এবং আমরা জানি, আমরা যখন ডট গুণন করছি তখন একটা কথা বলছি, আমরা যখন ডট গুণন করি বা ক্রস গুণন করি আমরা মধ্যবর্তী কোণটা সবসময় ছোট কোণটা নিব। যেমন এই 2টা ভেক্টরের মধ্যে, এই 2টা ভেক্টরের মধ্যে কোণ 2টা, একটা হচ্ছে এই মাঝামাঝি এই কোণটা, একটা হচ্ছে বাইরের এই কোণটা। এখানে ছোট কোণ কোনটা? এই ভেতরেরটা। সেজন্য আমরা এই ভেতরের ছোট কোণটাই হচ্ছে নিব। কথা মাথায় ঢুকছে এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন আছে? আর নির্ণায়কের মাধ্যমে আমরা যখন সমাধান করব তখন কিভাবে সমাধান করব? এইভাবে। এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নেই। এবার আসি হচ্ছে মূল বিষয়ে। আমাদের এই যে সূত্রটা আমরা এখানে লিখছি, এই সূত্রটা কিন্তু এতটুকুতেই শেষ না। কারণ আমরা যখন ক্রস ভেক্টর করছি, এই যে তুমি চিন্তা করো, তুমি যখন এখানে ক্রস ভেক্টর করছো, এখান থেকে তুমি একটা ভেক্টর পাবা না? তো আমরা জানি কি ভেক্টরের মান এবং দিক 2টা থাকে না? তো এই ভেক্টরের দিক কোন দিকে হবে এটা বাইর করতে হবে না?
এই ভেক্টরের দিকটা কোন দিকে হবে সেটা বের করতে হবে না? তো এটা কীভাবে বের করা যায় আবার একটু করে দেখো। এই যে তল, এই তলের উপর দুইটা ভেক্টর আছে, এগুলো তো যেগুলো আমাকে কোয়েশ্চেনে প্রদত্ত দিয়েছে সেই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর আমার কাছে আছে। আমি হচ্ছে তাদের ক্রস গুণন করতেছি। তাদের ক্রস গুণন করার পরে আমি যে ভেক্টরটা পাবো সেটা এই তলের উপর লম্ব না? এখন এটা বর্তমানে লম্ব আছে কিনা? আছে। কিন্তু কথা হচ্ছে এটা এই তলের সাথে উপরে যেরকম লম্ব আছে, জিনিসটা কি এরকম হইতে পারতো না? এই তলের সাথে নিচেও লম্ব থাকতে পারতো না? তার মানে দিকটা হয় উপরের দিকে হবে, না হয় নিচের দিকে হবে। এখন উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে সেটা তুমি কিভাবে বের করবা? সেটা বের করার জন্য হচ্ছে আমরা ডানহাতি স্ক্রু নিয়মটা ব্যবহার করি। যেমন তোমাদের এখানে হচ্ছে এই যে সুইচ কতগুলো লাগানো আছে না, এখানে কিছু স্ক্রু লাগাইছে না, এগুলি স্ক্রু ড্রাইভার দিয়ে যখন লাগাইছে তখন কীভাবে লাগাইছে? একটা জিনিস জাস্ট আমার দিকে তাকাও। মনে করো তুমি কোনো একটা জায়গায় স্ক্রু লাগাবা, এখন তুমি হাতটাকে হচ্ছে এইভাবে ঘুরাচ্ছ, মানে এই বরাবর ঘুরাচ্ছ, এদিক থেকে এদিক বরাবর ঘুরাচ্ছ। তুমি যদি এভাবে যদি ডান বারে এভাবে ঘুরাইতে থাকো তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে বলতে পারবা? ভেতরের দিকে। স্ক্রুটা কোন দিকে যাবে? ভেতরের দিকে। আর তুমি যদি উল্টাটা ঘুরাও, মানে এই বরাবর যদি ঘুরাও, মানে এই উল্টা বরাবর যদি ঘুরাও, তাহলে কি হবে? স্ক্রুটা বাইরের দিকে বের হবে। তাহলে হচ্ছে মূলত আমরাও এখানে হচ্ছে সেই জিনিসটা মাথায় রাখবো। যেমন তুমি এখানের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে কি এ হতে বি, মনে করো তুমি ক্রস গুণনটা করতেছো হচ্ছে এ ক্রস বি, ক্রস গুণনটা কি এ ক্রস বি। তাহলে তুমি জিনিসটা কোন দিকে ঘুরাচ্ছ দেখি বলো তো? এই বরাবর ঘুরাচ্ছ না? এই বরাবর যদি ঘুরাও তাহলে স্ক্রুটা ভেতরে ঢুকবে নাকি বাইরে বের হবে? বাইরে বের হবে। কথা বুঝতে পারছি? তাহলে এটা বাইরে বের হবে একটা। আর যদি হয়, যদি বাইরে বের হয় তাহলে কি উপরের দিকে না? মনে করো এটা একটা তল, উপরের দিকে না? আর যদি হয় যে হচ্ছে কি না আমি বি ক্রস এ বের করব, কি বের করব? বি ক্রস এ, তার মানে বি থেকে এর দিকে। তাহলে দেখো বি থেকে এর দিকে যদি এভাবে ঘুরাই তাহলে স্ক্রুটা কি ভিতরে ঢুকবে নাকি বাইরে বের হবে? ভিতরে ঢুকবে। তাহলে হচ্ছে কি তখন নিচের দিকে, মানে তলের নিচের দিকে আর কি। এই যে এ বরাবর এটা তল, এটা তল। এবার হচ্ছে আমি স্ক্রুটা রেখে ডান হাতে ঘোরাচ্ছি, তাহলে এটা ভিতরের দিকে ঢুকবে, তার মানে কি নিচের দিকে দিক। স্ক্রু ভিতরের দিকে ঢুকা মানে কি এদিক দিয়ে বের হবে না? মনে মনে চিন্তা করে এদিক দিয়ে একটা স্ক্রু বের হচ্ছে, তাহলে দিকটা নিচের দিকে। আর আমি যদি একই জায়গায় রেখে যদি স্ক্রুটা উল্টা ঘুরাই, স্ক্রু ড্রাইভারটা, তাহলে হচ্ছে কি স্ক্রুটা ধীরে 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 উপর দিকে বেরোচ্ছেন, তখন দিকটা হবে উপরের দিকে। কারণ আমরা তো বসে বসে হলে তো আসলে এই দিক চিন্তা এইভাবে চিন্তা করতে পারবো না। আমরা স্ক্রু একটা মনে মনে নিই এরকম এরকম ঘোরাচ্ছি কতক্ষণ কতক্ষণ, স্যার বলবে কি মন্ত্র হতেছে, তো এরকম তো চিন্তা করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা ম্যাথে দেখবো, ম্যাথে বলে দিবে তোমাকে যে নির্দিষ্ট দিকটা কোন দিকে হবে। যদি দিক বলে না দেয় তাহলে তুমি প্লাস মাইনাস দুইটাই ব্যবহার করবা। আর যদি স্পেসিফিকভাবে যদি দিক বলে দেয় তাহলে যার দিকে বলবে তার দিকটা ব্যবহার করবা। আর যখন ম্যাথ করাবো তখন বলে দিব। স্পেসিফিকভাবে দিক নিয়ে তেমন একটা আমাদের এখানে ম্যাথ থাকবে না, আমরা ডাইরেক্ট সরাসরি প্লাস মাইনাস ইউজ করতে পারবো। এবার আরেকটা বিষয় বলে দিই, তাহলে ক্রস গুণন শেষ, ক্রস গুণন শেষ। এবার যেটা দেখবা সেটা হচ্ছে সমান্তরাল ভেক্টর। ধরে নাও তোমার কাছে দুইটা ভেক্টর আছে যারা পরস্পর সমান্তরাল। দেখি বলো তো, ভেক্টর বাদ দাও, দুইটা এমনি সমান্তরাল রেখার কথা বলো। দুইটা সমান্তরাল রেখা, মনে করো হচ্ছে এটা একটা রেখা, এটা একটা রেখা। এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আমাকে যদি বলা হয় আমার কাছে দুইটা ভেক্টর আছে, কয়টা ভেক্টর? দুইটা ভেক্টর। আমি তাদের মধ্যে হচ্ছে কি করব? ক্রস গুণনটাই করব। তাহলে এ ক্রস বি, এখানে হচ্ছে একটা ভেক্টর আছে, এরপর হচ্ছে এ ভেক্টরের মান, এরপর হচ্ছে বি ভেক্টরের মান, এরপর হচ্ছে সাইন, এখানে বসবো হচ্ছে থিটা মানে কি কোণ। এখন আমার কথা হলো আমার দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, ধরে নাও এটা একটা ভেক্টর এবং এটা আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল যদি হয়, আসলেই যদি হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0। যদি 0 হয় তাহলে থিটা এর মান কত? 0। এবার আমাকে বলো তো এখানে সাইন 0 ডিগ্রি এর মানটা কত? 0। যদি সাইন 0 ডিগ্রি এর মান যদি 0 হয়, এই পুরা মানটা যদি 0 হয় তাহলে তার সাথে যাই গুণ থাকুক না কেন পুরা মানটা কত যাবে? তো এই যে মানটা 0 হয়েছে, এটা কার মান 0 হয়েছে? যে এ ক্রস বি এর মানটা কি হয়েছে? 0। মানে কখনো যদি বলা হয় যে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা প্রমাণ করতে, তখন মূলত আমরা কি করবো? যে ক্রস গুণন করব। যদি আমার ক্রস গুণফলের মানটা কত হয়? 0 হয়, তখন তারা সমান্তরাল। যেমন আমরা এখানে দেখছি না এ ক্রস বিটা কীভাবে করে, নির্ণায়কের সাহায্য করে না? আমাকে যদি কখনো সমান্তরাল প্রমাণ করতে বলে তাহলে আমি কি করব? নির্ণায়কের মানটা বের করব। যদি দেখি যে নির্ণায়কের মানটা কত হয়? 0 হয়, তখন আমি বলে দিতে পারবো যে এরা সমান্তরাল। আবার ম্যাথটা ভিন্নভাবে আসতে পারে, যে সমান্তরাল বলে দিবে তোমাকে কোনো একটা ধ্রুবকের মান বের করতে বলবে, বলবে যে এ এবং বি সমান্তরাল আছে। যদি এরা সমান্তরাল হয় তাহলে কনস্ট্যান্ট এর মান বের করো। তো সমান্তরাল হয় বলে দিছে, তো সমান্তরাল বলে দিলে তুমি তো সরাসরি এ ক্রস বি সমান কত লিখতে পারবা? 0 লিখতে পারবা। তাহলে পুরা ভেক্টরে দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে ডট গুণন, একটা হচ্ছে স্কেলার গুণন। বুঝতে পারছি? সরি, ডট গুণন, আরটা হচ্ছে কি ক্রস গুণন, মানে সব ভাষায় স্কেলার গুণন আর এই ভেক্টর গুণন। এখন শোনো,
ডট গুণনের ক্ষেত্রে আমরা দেখতাম হচ্ছে কি দুইটা ভেক্টর পরস্পর লম্ব না, দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তাহলে তোমাকে যদি বলা হয় দুইটা ভেক্টর পরস্পর লম্ব কীভাবে প্রমাণ করবা, তখন ডট গুণফলের মান কত বের করতে হয় 0। আর যদি বলা হয় দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কীভাবে প্রমাণ করবা, তাহলে ক্রস গুণফলের মান তখন কত হবে 0। কত মাথায় ঢুকছে এতটুকু? এতটুকু পর্যন্ত হচ্ছে থিওরি, এটা হচ্ছে আমরা ম্যাথে যাবো আর কি। এটা উঠাই নাও। এবং আমি বারবার বলতেছি এটা মাথায় রাখবা, পরীক্ষাতে দুইটা কোয়েশ্চেন হয়। একটা হয় হচ্ছে দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর বের করো, আরেকটা হয় হচ্ছে দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর বের করো। আমার কথা ভালো করে বুঝো, এরপরের টাইপ হচ্ছে লম্ব একক ভেক্টর। একটা হচ্ছে দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর বের করা, আরটা হচ্ছে দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর বের করা। দুইটা ভিন্ন জিনিস। যখন তোমাকে বলবে দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর বের করা, তখন হচ্ছে দুইটা ভেক্টর একটা তলে আছে, বুঝতে পারছি? এবং সেই দুইটা ভেক্টরের সাথে সেই তলে একটা ভেক্টর জাস্ট লম্ব আছে, যে এটাই হচ্ছে ভেক্টরের লম্ব বের করা, যেটা আমরা মূলত কি দিয়ে বের করি, যে ক্রস গুণন দিয়ে। মাথায় সবসময় রাখবা যে ক্রস গুণন মানে একটা লম্ব ভেক্টর বের করা, ক্রস গুণন মানে কি বের করা, একটা লম্ব ভেক্টর বের করা। আর তোমাকে যখন লম্ব একক ভেক্টর বের করতে বলবে তখন ভিন্ন জিনিস, এটা আমি পরে পড়াবো, আগে এতটুকু উঠাই না। আসি ছোট এই ম্যাথটা সলভ করে, এরপর আমরা একটা ম্যাথ সলভ করবো, এরপর আমি অনেকগুলো ম্যাথ দিয়ে দিব যেগুলো তোমরা বাসায় সলভ করবা। সলভ হয়ে গেছে? ঠিক আছে, ওকে একটু করে দেখি। বলছে কি, বলছে হচ্ছে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। আমাদেরকে এখানে কি বের করতে বলছে, এ ক্রস বি ভেক্টর, কিন্তু আবার তাদের মান। তাহলে আমি প্রথমে ক্রস ভেক্টর বের করব এবং তার মান নির্ণয় করব। তাহলে আসি কিভাবে বের করবো দেখি, বলো তো। এ ক্রস বি বের করবা, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান নির্ণয় একটা লিখতে হবে না? তাহলে প্রথমে এখানে কি লিখে দিতে হয়, আই জে কে। এরপরে এ ভেক্টরটা লিখবো কত কত, 3 4 5। তাহলে এখানে 3, এখানে 4, এখানে 5। এবার বি ভেক্টরের মানগুলো কত কত, 4 5 কত 6। এবার নির্ণয় যারা করছি তাদের আমাদের সবারই আশা করি মনে আছে যে আমরা কি করি, যে কোনো একটা সারিকে ফিক্স ধরে নিই। এরপর এটা প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস। এবার প্রথমে আইকে নিলাম, আইকে নিলে তার সারিটা বাদ, তার কলামটা বাদ। তাহলে এখানে 4 6 কত 24। এরপর সূত্রের মাইনাস, এরপর কত 5 5 25। এরপর এখানে কি মাইনাস জে। তাহলে এবার দেখেন এই সারিটা বাদ, এই মাঝখানের কলামটা বাদ। তাহলে 3 6 18, সূত্রের মাইনাস 4 5 20। এরপর হচ্ছে প্লাস কত কে, তাহলে তার সারিটা বাদ, এই শেষের কলামটা বাদ। তাহলে কত 3 5 15 মাইনাস 4 4 16। তাহলে এবার একটু হিসাব করো, এখান থেকে মাইনাস আই, এখান থেকে কত হয় প্লাস 2 জে, এখান থেকে কত হয় মাইনাস কে। তাহলে এই যে জিনিসটা পাইলা, ভেক্টর যেটা পাইলা, সেটা মূলত কি এ ক্রস বি ভেক্টর পাইছো। কিন্তু তোমাকে বলছে সেই এ ক্রস যে বি ভেক্টরটা পাইছো তার কি বের করতে। তাহলে কোন একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, রুট ওভার এখানের এক্স এর মান কত -1, তাহলে -1 কে স্কয়ার। এখানের ওয়াই এর মান কত 2 স্কয়ার। এখানে জেড এর মান কত -1। তাহলে এখান থেকে কত থাকে, কত √6। শেষ, বুঝতে পারছি? ছোট্ট একটা ম্যান, ওটাই নেন। এগুলো এই এমসিকিউতে আসে আর কি অনেক সময়। দেখো এই কোয়েশ্চেনটা ক্যালকুলেশনটা একটু বড়, এখানে মানে না বোঝার মতো কোনো কিছু নেই, তবে ক্যালকুলেশনগুলো একটু তোমাকে ধীরে সুস্থ করতে হবে। এখানে আমাদেরকে বলছে হচ্ছে পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর। পি ভেক্টরে হচ্ছে 2y + 3j + ak, আর কিউ ভেক্টর হচ্ছে mi + j + কত 4k। তোমাকে বলছে আবার আর সমান হবে, মানে আর ভেক্টরটা সমান হবে হচ্ছে পি ক্রস কিউ ভেক্টর। তাহলে তুমি যে আর ভেক্টরটা পাবা সেটা কিভাবে পাবা, পি আর কিউ এর সাথে ক্রস ভেক্টর করলে তুমি কি পাবা, যে আর ভেক্টরটা পাবা। বলছে হচ্ছে যদি সেই আর ভেক্টরটা এই এস ভেক্টরের সাথে কি হয়, সমান্তরাল হয়, তাহলে এ এবং বি এর মান বের করো। তাহলে আমাকে আর ভেক্টরটা যদি পাইতে হয়, তাহলে আমাকে প্রথমে পি আর কিউ এর মধ্যে কি করতে হবে, ক্রস গুণনটা করতে হবে। তাহলে আমি আর ভেক্টরটা পাবো। আর ভেক্টর এস ভেক্টরের সাথে সমান্তরাল হয় বলছে। এখন সমান্তরালটা কি তুমি প্রমাণ করবা, নাকি অলরেডি বলে দিচ্ছে যে সমান্তরাল? তার মানে ক্রস গুণফলটা কত লিখতে পারবো, সরাসরি 0। তাহলে ওইখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারবো, এ আর বি এর মানটা বের করতে পারবো। তাহলে আসি, প্রথমে হচ্ছে আমরা পি ক্রস কিউ ভেক্টরটা বের করব। এটা কি তোমরা বুঝতে পারছো? তোমরা কি করতে পারবা বিষয়টা, মানে সলভ করতে পারবা? আচ্ছা, যদি সলভ করতে পারো, আমি এমনি ছোট্ট একটা বিষয় বলে দিই, তাহলে তোমরা এটা বাসায় করবা। আমি ছোট্ট একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যদি কখনো কার্টেসীয় আকারে যদি সমান্তরালের কনসেপ্ট লিখতে হয়, মানে বিষয়টা এরকম, মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে, এ ক্রস বি ভেক্টর, অথবা এইভাবে লিখো যে এ ভেক্টর হচ্ছে এ এক্স আই, এখানে লিখিও না, আমি বলবো কোথায় লিখতে হবে, এ ওয়াই জে এ জেড কে।
দেখো দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যে একটা কার্টেসীয় সম্পর্ক লিখবো। কি লিখবো? একটা কার্টেসীয় সম্পর্ক। সেই কার্টেসীয় সম্পর্কটা হবে ax ডিভাইড বাই হচ্ছে bx সমান by ডিভাইড বাই হচ্ছে ay ডিভাইড বাই by az ডিভাইড বাই হচ্ছে কত bz। এটা কিছু কিছু ম্যাথে আমাদের অনেক সাহায্য করে, যেমন এই যে ম্যাথটা, এই ম্যাথে তুমি যদি এই কনসেপ্টটা ইউজ করো তাহলে দেখবে হচ্ছে a এবং b এর মান বের করাটা কি খুব সহজ। মূলত তুমি এখান থেকে একটা আর ভেক্টর বের করবা না, সেই আর ভেক্টরটাকে তুমি a ভেক্টর হিসেবে চিন্তা করবা এবং b ভেক্টরটাকে হচ্ছে s ভেক্টর হিসেবে চিন্তা করবা, তখন তাদের মধ্যে হচ্ছে এই সম্পর্কটা লিখে দিবা। কথা বুঝতে পারলাম? x এর মান ডিভাইড বাই x এর মান, y এর মান ডিভাইড বাই y এর মান, z এর মান ডিভাইড বাই কি z এর মান। এরপর একবার হচ্ছে এই দুইটাকে সমান লিখবা, আরেকবার হচ্ছে এই দুইটাকে সমান লিখবা, এরপর দুইটা সমীকরণ পাবা। সেই দুইটা সমীকরণের মধ্যে হচ্ছে অপনয়ন করলে a এবং b এর মানটা বেড়ে যাবে। কথা বুঝতে পারছি? যেহেতু এটা শুধু ক্যালকুলেটিভ ম্যাথটা, সেজন্য হচ্ছে আমি পুরোটা মানে দেখা দিচ্ছি না। বলো তাহলে a ও m লিখে দাও, শেষ। a ও m এর মান বের করবা, কারণ এখানে তো শুধু কনস্ট্যান্ট ভ্যালু এই দুইটাই। ক্লিয়ার এতটুকু? তাহলে a এবং m এর মানটা বের করে নিবা। পারবা নাকি আমি করাই দিব? বুঝি নাই সম্পর্কগুলা সমান্তরালের ক্ষেত্রে পারবা, সেজন্য তো বলতেছি তুমি যদি সমান্তরালের ক্ষেত্রে যদি এটা ব্যবহার করো তাহলে হচ্ছে তোমার ম্যাথটা ছোট হয়ে আসবে, আর তুমি যদি ক্রস গুণন দিয়ে করো তাহলে হচ্ছে একটু হয়তো বা বড় হবে, সেজন্য বলতেছি হচ্ছে এটা দিয়ে চাইলে করতে পারবা। কথা বুঝতে পারলাম? এভাবে হচ্ছে সমাধান। তাড়াতাড়ি ওকে আসি, আমরা নতুন টাইপটা শুরু করে দিই। কোয়েশ্চেন লিখে ফেলছস? কোয়েশ্চেন কেন লিখছো? না, যারা লিখো না তারা ভালো কাজ করছো, কারণ এখানে থিওরি লিখতে হবে। দেখো থিওরি জানো? ওকে আসি, সবাই একটু করে দেখো। আমরা একটা টাইপ পড়ছিলাম, ওই টাইপটা একটু করে তোমরা তোমাদের খাতায় খুলো। আমি কি ক্যামেরা অন করছি? ঠিক আছে, শোনো, আমরা একটা টাইপ পড়ছিলাম, সেটা হচ্ছে দুইটা ভেক্টর একই সমতলে থাকলে অপর ভেক্টর নির্ণয় করা। ওই টাইপটা একটু করে খোলো। দুইটা ভেক্টর যেই সমতলে আছে সেই সমতলে অপর একটা ভেক্টর, টাইপ 6 খুলছি। এবার আসি এই টাইপটা আর এই টাইপের মধ্যে অনেকে হচ্ছে কনফিউজ মানে হয় আর কি। কনফিউজ কোন জায়গায় হয় সেটা বলি। আবার আসি তল, এটা একটা তল, এই তলের উপর দুইটা ভেক্টর আছে। এই তলের উপর কয়টা ভেক্টর? শহীদ এদিকে দেখাও। এই তলের উপর দুইটা ভেক্টর আছে। তোমাকে যদি বলা হয় যে এই দুইটা ভেক্টর যেই তলে আছে সেই তলে অপর একটা ভেক্টর নির্ণয় করো, জাস্ট বলছে এই দুইটা ভেক্টর যেই তলে আছে সেই তলে অপর একটা ভেক্টর নির্ণয় করো, তাহলে সেই ভেক্টরটা এখানে শুধু এই তলের উপর থাকলেই হবে, যে কোনো দিকে। এটা ম্যাটার করে না যে কোন দিকে আছে, কার দিকে আছে, কেমনে আছে, ম্যাটার করে না। বিষয়টা অনেকটা এরকম, মনে করো এই যে বোর্ডটা দেখতেছো, এই বোর্ডে মনে করো হচ্ছে এটা একটা ভেক্টর হচ্ছে আপনার a ভেক্টর, এই বরাবর হচ্ছে আরেকটা ভেক্টর আছে হচ্ছে b ভেক্টর। তোমাকে বলছো হচ্ছে তৃতীয় একটা ভেক্টর বানাও যেটা এই তলে আছে এতটুকু, তখন সেই তৃতীয় ভেক্টরটা ধরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে সেই c ভেক্টরটা। তো তখন আমরা এটা c ভেক্টরটা কিভাবে নির্ণয় করতাম? ল্যামডা a ভেক্টর প্লাস কত মিউ b ভেক্টর, এটাই হচ্ছে মূলত আমার কি সেই তৃতীয় ভেক্টর বা c ভেক্টরটা। কিন্তু এখন আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে সমতলে লম্ব একক ভেক্টর। প্রথমে বুঝো হচ্ছে এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলা, একটা হচ্ছে লম্বতে আরটা হচ্ছে একক ভেক্টরে। সমতলে লম্ব একক ভেক্টর, তাহলে এটা একটা সমতল বা তল, এই তলের উপর লম্ব ভেক্টর বানাবা। দেখি বলো তো, এই তলে ধরে নাও দুইটা ভেক্টর আগে থেকেই আছে, তুমি তৃতীয় ভেক্টরটা বানাবা, কিন্তু সেটা অবশ্যই হইতে হবে কি লম্ব। তাহলে আমার কথা হলো এই তলের উপর যদি কোনো একটা ভেক্টরকে লম্ব হইতে হয় সেটা অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে থাকতে হবে না, তাহলে সেটা লম্ব হয়ে গেছে। এবার আমাকে বলো এই দুইটা ভেক্টর আগে থেকে এই তলে আছে, তুমি একটা লম্ব ভেক্টর বানাইছো, তাহলে এই লম্ব ভেক্টরটা পাইছো কিভাবে? কোনো একটা তলে দুইটা ভেক্টর আগে থেকে থাকলে তৃতীয় ভেক্টরটা যদি এভাবে লম্ব হয়ে থাকে তাহলে সেটা আসলে পাইছো কিভাবে? ক্রস গুণন করে, যেটা আমরা এর আগের টাইপে বারবার চিল্লাইছি। কথা বুঝতে পারছি? তার মানে তুমি লম্বটা পাইছো। এবার আসে হচ্ছে পরের অংশ, সেটা হচ্ছে একক ভেক্টর। কি রকম একক? লম্বটাই একক ভেক্টর হবে, যে তার মানে এই যে লম্ব ভেক্টরটা তুমি পাইছো সেটাকে এখন তুমি কি বানাবা? একক ভেক্টর। এবার আসা হচ্ছে একক ভেক্টরের টাইপে, আমরা মনে হয় টাইপ 2 তে পড়ছিলাম একক ভেক্টর। কোন একটা ভেক্টরের একক ভেক্টর কিভাবে বের করা হয়? সেই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করতে হয় না? তার মানে আমরা যখন ক্রস গুণন করব, ক্রস গুণন করে একটা ভেক্টর পাবো না, সেই ভেক্টরটাকে সেই ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করে দিই তখন সেটা কি হয়ে যাবে? লম্ব একক ভেক্টর। কথা মাথায় ঢুকছে? তাহলে দেখি বলো লম্ব কিভাবে পাবা? দুইটা ভেক্টর মনে করো হচ্ছে a এবং b, দুইটা ভেক্টরের লম্ব কিভাবে পাবা? লম্ব ভেক্টর কিভাবে পাবা? তাদের
ক্রস গুণন করলে, ডট গুণন করলে আমরা ভেক্টর পাবো দে, ডট গুণন করলে তো মানে না ভাই। সমান্তরাল কি সে, হ্যাঁ বলেন। সমান্তরাল হইলে আমরা সূত্রটা ব্যবহার করি যে ক্রস গুণনের ক্ষেত্রে, মানে ক্রস গুণনের মানটা কত হয় যে 0 হয়ে যায়। কথা বুঝতে পারছি? এখন শোনো, দুইটা ভেক্টর কি বললাম, দুইটা ভেক্টর একটা তলে আছে, কোন কোন ভেক্টর, এবং বি ভেক্টর। তুমি সেই দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর বের করতেছো, যে লম্ব ভেক্টর, তাহলে কিভাবে পাবা, ক্রস গুণ করলে পাবা। কিন্তু তুমি যে লম্বটা পাইছো সেটার আবার কি বের করবা, একক ভেক্টর। তাহলে এটাই সেই লম্ব ভেক্টর, তাহলে এইটার একক ভেক্টর বের করলে এটাকে এটার মান দ্বারা ভাগ করে দিতে হবে না? তাহলে আমরা এটাকে যদি এটার মান দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো, লম্ব এবং পুরাটা কি একক ভেক্টর। তাহলে এটাই হলো আমার লম্ব একক ভেক্টরের সূত্র, লম্ব একক ভেক্টর। কথা বুঝতে পারছেন? কথা মাথায় ঢুকছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? যদি কোনো কোয়েশ্চেন না থাকে, এবার হচ্ছে এই কোয়েশ্চেনটা দেখো। এ এবং বি কয়টা ভেক্টর আছে, দুইটা ভেক্টর। বলছে হচ্ছে এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর কি বের করতে বসে, লম্ব একক ভেক্টর বের করতে বসে। তাহলে আমরা এবার যদি ক্যালকুলেশনটা দেখাই, তাহলে আমাদের প্রথমে এই দুইটা ভেক্টরের কি করতে হবে, ক্রস গুণন করতে হবে। তাহলে এ ভেক্টরের সাথে আমরা বি ভেক্টরটাকে ক্রস গুণন করব। তাহলে আই জে কে, তাহলে এখান থেকে কত হয়, 2 -6 -3 4 3 -1। ক্যালকুলেশন করেন এবার, আই রেখে দেন, তাহলে এখান থেকে যদি গুণ করেন তাহলে কত হবে, 6 মাইনাস এখান থেকে কত হয়, প্লাস দিয়ে 9, এরপর হচ্ছে মাইনাস কত, জে 3 দুগুণে 6 প্লাস কত 4 6 24, এরপর হচ্ছে প্লাস কে, সরি মাইনাস কত 2, এরপর হচ্ছে কত প্লাস 3 4 কত 12, এরপর হচ্ছে কে এর জন্য কত হয়, এখানে 3 দুগুণে 6 প্লাস কত 4 6 24। একটু ক্যালকুলেশন করলে এখানে কত আসে, 15i, আর এখানে কত আছে, -10 কত জে, তারপর এখান থেকে কত আসে, প্লাস 30 কত কে। এতটুকু বুঝতে পারছি? এই এতটুকু বুঝতে পারছি? এটা কি বের করছো যে এ ক্রস বি, এতটুকু যে বের করছো, এটা মূলত বের করছো যে শুধুমাত্র কি লম্ব ভেক্টর। কিন্তু তোমাকে বলছে হচ্ছে সেই লম্বটার একক ভেক্টর বের করতে। তাহলে একক ভেক্টর বের করতে হলে এটার মান লাগবে না? তাহলে এটার মান বের করবে এখন। তাহলে এ ক্রস বি, কিন্তু তার মান, তাহলে মানটা কি হবে, √15 কে স্কোয়ার করতে হবে, তারপরে -10 কে স্কোয়ার করতে হবে, 30 কে স্কোয়ার করতে হবে, টোটাল মানটা কত আসে, 35। তাহলে আমাদের একক ভেক্টরটা কি হবে দেখি বলুন তো, লম্ব একক ভেক্টর। অবশ্যই কি প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে নাকি হবে না, হবে না, কেন হবে না, এটা দিক থাকবে না তো, কোন দিকে আছে লম্বটা তোমার জানা আছে, জানা নাই, তাহলে তুমি কি প্লাস মাইনাসটা দিলা। এরপর হচ্ছে উপরে ভেক্টরটা বসাও, কত 59 -10 জে প্লাস 30 কে, নিচে কত 35, শেষ। তাহলে দুইটা জিনিসের মধ্যে তফাৎ বুঝতে পারছি, একটা হচ্ছে কি কোন একটা সমতলে অপর একটা ভেক্টর নির্ণয় করা, আরটা হচ্ছে কোন একটা সমতলে লম্ব একক ভেক্টর বের করা। তাহলে লম্ব ভেক্টর পাই হচ্ছে ক্রস গুণন করে, সেই ক্রস গুণনটাকে যদি আমরা কি করে ফেলি, তার মান দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি পাবো লম্ব একক ভেক্টর। এবং এই টপিকটা পরীক্ষাতে মাস্ট আসবে 4 নাম্বারের জন্য, বুঝতে পারছি? এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সবাই একটু করে বোর্ডে তাকাও, আমি শুরু করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝে নাও। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ, মানে এটা হয়তো বা প্রথমবার পড়লে তোমার একটু উল্টাপাল্টা লাগতে পারে। যেমন বলছে হচ্ছে পি এবং কিউ দুইটা ভেক্টর আছে, বলছে হচ্ছে দেখাও যে পি মাইনাস কিউ যে ভেক্টরটা আছে, পি মাইনাস কিউ ভেক্টরটা পি ও কিউ ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টরের সাথে লম্ব। তো এটা শুরুতে পড়ে একটু লাগতে পারে, মানে লম্ব ভেক্টরের সাথে লম্ব এই বিষয়টা কি, তো আবার পড়ো এবং বুঝে নাও। প্রথমে বুঝে নাও কী কী ক্যালকুলেশন করতে হবে সেটা আগে দেখে নাও, এরপর হচ্ছে করা শুরু করবা। পি এবং কিউ কয়টা ভেক্টর, দুইটা। বলছে দেখাও যে পি মাইনাস কিউ ভেক্টরটা, তাহলে আমাকে বলো তো এই পি মাইনাস কিউ ভেক্টরটা কীভাবে পাবা, এই ভেক্টর থেকে এই ভেক্টর বিয়ে করবা, তাহলে তুমি পি মাইনাস কিউ ভেক্টরটা পাবা। বলছে সেই পি মাইনাস কিউ ভেক্টরটা পি আর কিউ ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টরের সাথে লম্ব। তাহলে কে কার সাথে লম্ব, যে পি মাইনাস কিউ যে ভেক্টরটা আছে, পি মাইনাস কিউ ভেক্টরটা এই পি কিউ ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর যে লম্ব ভেক্টরটা আছে তার সাথে হচ্ছে কি যে, তাহলে এটার সাথে এই লম্ব ভেক্টরটা কি আবার লম্ব। কথা বুঝতে পারছি? এবার একটা জিনিস, পি মাইনাস কিউ ভেক্টর তো বিয়োগ করে বের করে ফেলবো, এই ভেক্টরটা কিভাবে বের করব, পি ও কিউ ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর কিভাবে বের করে,
দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর কিভাবে বের করে? ক্রস গুণন। কথা বুঝতে পারছি? তার মানে আমি যখন পি এবং কিউকে কি করব? ক্রস গুণন করব, তখন আমি যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাই এই পি মাইনাস কিউ ভেক্টরের সাথে লম্ব হবে সেটা দেখাইতে হবে। এখন তুমি কোনো একটা ভেক্টর লম্ব দেখাবা, কিভাবে দেখাবা? দুইটা ভেক্টর যে পরস্পর লম্ব সেটা কিভাবে দেখাবা, কিভাবে প্রমাণ করবা? ডট গুণফল কি এনে? 0 এনে। কথা বুঝতে পারছি? তাহলে প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে পি মাইনাস কিউ ভেক্টরটা। দেখি বলুন তো, পি মাইনাস কিউ ভেক্টরটা কত হবে? 3 3, তাহলে কত? 0 মাইনাস 3j, এটা প্লাস 2j, তার মানে আসলে কত? মাইনাস j। এবার হচ্ছে 4k থেকে 4k, তাও কত? 0। তার মানে আমার পি মাইনাস কিউ ভেক্টর হচ্ছে শুধু এটা। এবার আমাকে বের করতে হবে হচ্ছে কি পি ও কিউ ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর। তাহলে আমরা এইভাবে লিখি, পি ও কিউ সমতলে লম্ব ভেক্টর। তাহলে তাদের সমতলে লম্ব ভেক্টর মানে কি? তাদের ক্রস গুণফল। তাহলে আসি, তাদের ক্রস গুণফলটা কত হবে? আই জে কে। তাহলে এবার 3 মাইনাস 3 4, তাহলে 3 মাইনাস 3, এরপর হচ্ছে আপনার 4, এরপর কত কত? 4, এরপর কত? 3 মাইনাস 2 4। ক্লিয়ার? এবার আসে হচ্ছে ক্যালকুলেশনে। দেখি বলুন তো, ক্যালকুলেশন করেন। প্রথমে কত? আই, এখান থেকে 3 4 কত? 12, তাহলে মাইনাস 12, আবার কত? প্লাস কত? 8, তার মানে এখানে কত? মাইনাস 4i। এই যে মাইনাস 4i, এখানে একটা কি থাকবে? মাইনাস জে থাকবে না? তাহলে ক্যালকুলেশন করি, 3 4 12 থেকে 12 বিয়োগ, তার মানে এটা কি থাকবে? থাকবে না, বাদ। এরপর হচ্ছে কি প্লাস কে। এবার কে এর হিসাবটা করি, 3 দুগুণে 6, বাট এটা মাইনাস 6, তাহলে মাইনাস 6 আবার কত? প্লাস 9, তার মানে কত? প্লাস 3 কে। তাহলে প্লাস 3 কত? কে। তাহলে আমি এই যে পাইলাম, এটা কি পাইছি? যে লম্ব ভেক্টর। এখন আমাকে বলছে কি এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা যে আবার লম্ব হবে সেটা প্রমাণ করতে হবে। তার মানে বিষয়টা অনেকটা এরকম না, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরটা পি ক্রস কিউ ভেক্টরের সাথে লম্ব, সেটা প্রমাণ করব। তাহলে এবার আসি, লম্ব করার জন্য আমরা জানি হচ্ছে ডট গুণন করতে হয়। তাহলে আসি, ডট গুণন করি, সরাসরি করি। এখানে আয় জাতীয় কোনো পদ নাই, এখানে আছে, তার মানে কত? গুণ করলে 0। এখানে যে জাতীয় পদ আছে, এখানে যে জাতীয় পদ আছে নাই, কত? 0। এখানে কে জাতীয় পদ নাই, এখানে কে জাতীয় পদ আছে, তাহলে কত? শেষ। এখানে আর কিছু করার আছে? আর তো কিছু করার নাই। তাহলে ডট গুণফলটা কত আসছে? 0। তার মানে আমরা বলতে পারলাম যে আসলে এটা কি, ওরা পরস্পর লম্ব। এবং এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে একদম বারে বারে আসে এরকম একটা ম্যাথ। ওকে, আমাদের শেষ দুইটা টাইপ আমরা একটু একসাথে দেখে নিই। এই দুইটা টাইপ দেখো, প্রথমে হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল, তবে কি দ্বারা প্রমাণ করতে হবে? ভেক্টর দ্বারা। এখানে দুইটা বহুভুজে আমি পড়াবো, একটা হচ্ছে ত্রিভুজ, আরটা হচ্ছে সামান্তরিক। একটা হচ্ছে ত্রিভুজ, আরটা কি? সামান্তরিক। প্রথমে আসে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। ধরে নাও তোমার কাছে হচ্ছে একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এটার নামকরণ করলাম হচ্ছে আমি এ বি সি। ধরে নাও হচ্ছে এ বি এবং এ সি, এই দুইটা ভেক্টর দেওয়া আছে এভাবে, এ ভেক্টর এবং বি ভেক্টর হিসেবে। তখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সূত্রটা হবে কি? হাফ ইন্টু কত? এ ক্রস বি ভেক্টর। কথা মাথায় ঢুকছে? এটার কালি তো শেষ, অন্য কালি দিয়ে লিখি। দেখো, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, একটা হচ্ছে এ বি এবং একটা কি? এ সি। আমি দুইটা বাহুকে এ ভেক্টর এবং বি ভেক্টর হিসেবে ধরে নিয়েছি। আমাকে যদি বলা হয় এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, তখন সূত্রটা হবে এ ক্রস বি ভেক্টর বের করবা, তার মান বের করবা, তার মানের সাথে কত গুণ করবা? হাফ গুণ করবা, তাহলে শেষ। এরপরের বহুভুজটা নিচ্ছে হচ্ছে আমি একটা সামান্তরিক, সামান্তরিকটা নিলাম, এটার নামকরণ করি এ বি সি ডি। এবং এখান থেকে হচ্ছে আমি এই দুইটা বাহু নিলাম, এই বাহুটাকে আমি এ ভেক্টর নামকরণ করলাম, এই বাহুটাকে আমি বি ভেক্টর নামকরণ করলাম। যদি কখনো বলা হয় যে কোন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা ক্ষেত্রফল বের করো, কোন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা কি বের করো? ক্ষেত্রফল বের করো, তখন ক্ষেত্রফলের সূত্রটা কি হবে দেখেন? তখন ক্ষেত্রফলের সূত্রটা হবে এ ক্রস বি ভেক্টরের মান, এ ক্রস বি ভেক্টরের মান। এবার আরেকটাতে আসি, সেটা হলো আবারও সামান্তরিক, আবারও সামান্তরিক। তাহলে এ বি সি ডি। তবে এবার আমরা সামান্তরিকের কর্ণ নিব। তাহলে একবার নিলাম হচ্ছে এই বিডি কর্ণটা, আরেকবার নিলাম হচ্ছে এই এসি কর্ণটা। কথা বুঝতে পারছেন? ধরে নাও এই এসি কর্ণটাকে তুমি এ ভেক্টর বললা এবং বিডি কর্ণটাকে তুমি বি ভেক্টর বললা। যদি তোমাকে কখনো সামান্তরিকের কর্ণ দ্বারা কি বের করতে বলে? ক্ষেত্রফল বের করতে বলে, কি দ্বারা?
কর্ণ দ্বারা, তখন ক্ষেত্রফলের সূত্রটা দেখেন, হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে বিষয়টা অনেকটা এরকম না, ত্রিভুজের ক্ষেত্রফল এবং কি সামান্তরিকের কর্ণ দ্বারা ক্ষেত্রফলের সূত্র সেম, আর সামান্তরিকের বাহু দ্বারা বললে তখন শুধু হাফটা থাকে না। এই তিনটা দিয়ে হচ্ছে আমাদের কোয়েশ্চেন আসে, এবং কোয়েশ্চেন যাই আসুক না কেন তোমাকে বলে দিবে যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর ভেক্টর এগুলা দেখি সামান্তরিকের ক্ষেত্রফল বের করো, তাহলে তখন তুমি এই সূত্রটা ব্যবহার করবে। যদি কর্ণ দিয়ে দেয় তাহলে এই সূত্রটা, আর যদি তোমাকে ত্রিভুজের ভেক্টরটা দিয়ে দেয় তাহলে হচ্ছে এই সূত্রটা। ক্রস গুণ যেহেতু অলরেডি আমরা পড়ে ফেলছি, এগুলোর ম্যাথগুলো জাস্ট আমি দিয়ে দিব, তোমরা বাসায় করে ফেলবা। কথা বুঝতে পারলাম? এরপরে টপিকটা দেখো, সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত। সমতলীয় ভেক্টর বিষয়টা কি? মনে করে একটা তলের উপর তিনটা ভেক্টর আছে, এটা কিভাবে প্রমাণ করবা? বা তিনটা ভেক্টর যে একই তলে আছে সেটা কিভাবে প্রমাণ করবা? মনে করো তিনটা ভেক্টর তোমার কাছে এরকম আছে, যে ধরে নাও এ ভেক্টর হলো এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে। বি ভেক্টর নেন, বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। সি ভেক্টর হলো সি এক্স আই, সি ওয়াই জে, সি জেড কত কে। কয়টা ভেক্টর আছে? তিনটা ভেক্টর একই তলে আছে। এটা প্রমাণ করার উপায় হলো তিনটা ভেক্টরের অক্ষদ্বয়ের মানের নির্ণায়কের মানটা শূন্য হবে। তিনটা ভেক্টরের অক্ষদ্বয়ের মানের নির্ণায়কের মানটা কি হবে? শূন্য। তাহলে এখান থেকে নেন অক্ষদ্বয়ের মান এ এক্স, এ ওয়াই, এ জেড। তাহলে এ এক্স, এ ওয়াই, এ জেড, এখান থেকে অক্ষদ্বয়ের মান নেন, তাহলে কত? বি এক্স, বি ওয়াই, বি জেড। এখান থেকে মান নেন সি এক্স, সি ওয়াই, সি জেড। এই নির্ণায়কের মানটা যদি কি আসে? শূন্য আসে। কি আসে? শূন্য আসে। তখন অবশ্যই আমরা বলতে পারবো হচ্ছে কি তারা কি আছে? সমতলীয়। এবং এটা এমসিকিউতে সবচেয়ে বেশি পরিমাণ আসে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন? ক্লাসের দুইটা টাইপ নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে ওই যে লাস্ট ক্লাস আমি যেরকম করে হচ্ছে মানে বাসা থেকে হচ্ছে কিছু কোয়েশ্চেন লিখে দিছি না, এবার মানে কিছু কোয়েশ্চেন লিখে দিব, তোমরা টাইপ অনুসারে হচ্ছে কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবা। কোনো প্রবলেম হলে আমাকে বলবো। প্রবলেম হবে না, যেহেতু এগুলো সিলি ম্যাথ, এগুলো নিয়ে প্যারেশান হওয়ার কিছু নেই। মাথায় ঢুকছে? ব্যাক টু শেষ, ফার্স্ট পেপার শেষ।